পুরোপুরি প্রস্তুত পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। শিগগিরই আসছে বাণিজ্যিক উৎপাদনে, কমাবে ব্যয় ও ভারতের আদানি নির্ভরতা। বরিশালে 15 বছর ধরে আড়ত মালিকদের হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র। জেটি ঘাটে ভাতের হোটেল। রাজস্ব হারাচ্ছে সরকার, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার অবকাঠামো। সমুদ্রে বাড়ছে অনুমোদনহীন ট্রলিং বোট। নিষিদ্ধ জাল ব্যবহারে ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। রিট আবেদন থাকায় ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। এবং আগুনে অর্ধশতাধিক প্রাণহানির 3 বছরেও ঝালকাঠিতে নির্মাণ হয়নি নৌ ফায়ার স্টেশন। চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ প্রস্তাবিত স্টেশন, বাসিন্দাদের ক্ষোভ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন, ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। ভারতের আদানি নির্ভরতা কমাবে উৎপাদন শুরু করতে যাওয়া পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরোপুরি উৎপাদনে গেলে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও দেখা দেবে না সংকট। অন্যদিকে তেলের উপর নির্ভরতা কমিয়ে ব্যয় হ্রাস করতেও সহায়তা করবে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীতে নির্মিত 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসছে শিগগিরই। কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে ব্যাকফিড। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট এবং মে মাসের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানায় কর্তৃপক্ষ। 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ফলে আমরা আশা করছি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 10% বিদ্যুৎ আমাদের আরএনপিএল এর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছে, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হয়, যেখানে প্রতি ইউনিট প্রায় 15 টাকা খরচ হয়। কিন্তু আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ হবে মাত্র 9 টাকা। আর আদানির প্রায় সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার কারণে কেন্দ্রটি উৎপাদনে এলে আদানি নির্ভরশীলতা অনেকটাই কমবে। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আগামী গ্রীষ্মকালে আমাদের লোডশেডিং এর পরিমাণ আমাদের অনেক কমে যাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 5,683 মেগাওয়াট। আরএনপিএল এর সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াট। নতুন এই কেন্দ্রটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র হতে মাত্র 2 কিলোমিটার উত্তরে রামনাবাদ নদী তীরে অবস্থিত। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। এজন্য এখানে অধিগ্রহণ করা হয় 950 একর জমি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সরকারের বৃহৎ পরিকল্পনায় বরিশালে নির্মাণ করা হয়েছিল মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র। কিন্তু আড়ত মালিক ও শ্রমিকদের কাছে জিম্মি হয়ে 14 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিএফডিসি। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে সরকার। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার অবকাঠামো। দখল হয়ে গেছে মাছ পরিবহনের জেটিও। বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। কীর্তনখোলা নদী তীরে বাঁধ রোড এলাকায় 1 একর 23% জমির উপর 1986 সালে নির্মিত বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র, যেখানে রয়েছে 2টি বরফকল, মৎস্য বিপণনের বিশালাকার 2টি শেড, ওয়াচ টাওয়ার, 1টি জেট, 10,000 গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন পানি সংরক্ষণাগার, আড়তদারদের জন্য 32 রুমের দোতলা ভবন এবং গাড়ি পার্কিংয়ের জায়গা। কিন্তু এত সব সুবিধা থাকার পরও 15 বছর ধরে বন্ধ এই বাজার। মাছের জেটিঘাটে ভাতের হোটেলের ঘর উঠেছে, বেদখল অনেক জায়গা। মৎস্য শেড ভাড়া দেওয়া হয়েছে টাইলস ব্যবসায়ীদের কাছে। এতে সরকার বছরে কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এখন শহরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে চলে মাছের আমদানি রপ্তানি। পদধারী নেতারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের চাপে 2 বছরের জন্য সরকারের বিএফডিসি ঘাটে ব্যবসা করেছেন। কিন্তু মাছ ওঠানামা ও বাজারজাতের অজুহাত দিয়ে সরকারের ওই স্থানে ব্যবসা পরিচালনা সম্ভব নয় বলে দাবি তাদের।
এদিকে 2016 সালে সরকারিভাবে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ হয়, কিন্তু সেটি কোনো কাজে আসছে না। আড়তদাররা মাছ কেনাবেচা করছেন নিজ নিজ দোকানে। ব্যবসায়ীদের দাবি, জায়গা সংকটে সব ব্যবসায়ী ও নৌযানের স্থান সংকুলান না হওয়ায় অবতরণ কেন্দ্রটি ব্যবহার করা যাচ্ছে না। এতে সরকার বছরে অন্তত 8 থেকে 10 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। 25টা যদি আমরা প্রতিদিন একটা যদি 4টা করে যদি বোট প্লেস করি, তাতে আমরা 100 বোট আমরা প্রতিদিন 1 ঘন্টা ঝাড়তে পারতেছি। ওখানে এই 5টা বোট প্লেস করার মতো জায়গা নাই। 45,000 বর্গফুট স্পেস লাগে, অকশন মার্কেটটা দরকার, কিন্তু আসলে ওনাদের আছে 9,800 ফুট। এর পাশাপাশি পাইকারদের প্যাকিং শেড নাই। এই বিষয়গুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শেয়ার করছি এবং কিভাবে তাদের সমাধান করা যায় এই বিষয়টা নিয়েও আমরা কাজ করছি। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে পদে পদে শিকার হতে হয় ভোগান্তির। এখান থেকে প্রতি বছর কোটি টাকা রাজস্ব আদায় করলেও সুষ্ঠু ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ নেই অভিযোগ ব্যবসায়ীদের। 2 দশকেরও বেশি সময় ধরে বন্ধ অবতরণ কেন্দ্রের 2টি বরফ কল, নেই কোল্ড স্টোরেজ। এতে করে গড়ে উঠছে বরফ সিন্ডিকেট। তবে অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, সংকট সমাধানে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। চেষ্টা করছি যে আমাদের মৎস্য অবতরণ কেন্দ্র আগের তুলনায় আরো বেশি গতিশীল হোক, সুন্দর হোক এবং দেশের মানুষ ভালো মানের মাছ পাক। বরিশাল বিভাগের 6 জেলায় 5টি সরকারি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দেশের 2য় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি সরকারিভাবে নির্মাণ করা হয়েছে, কিন্তু এটি চালু করা যায়নি। এই মৎস্য অবতরণ কেন্দ্রটি যেখানে এই মুহূর্তে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত থাকার কথা ছিল, সেইখানে আমরা দেখতে পাচ্ছি একেবারেই শুনশান নীরবতা। এর কারণ হচ্ছে সরকারিভাবে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হলেও এটি চালু করা হয়নি। এর কারণ হচ্ছে এর 500 মিটার দূরেই রয়েছে মৎস্য বন্দর, যে মৎস্য বন্দরটিতে মহিপুরের ব্যবসায়ী ব্যবসা করেন, কিন্তু তারা সরকারি যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্রে তারা আসছেন না। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা বলছেন যে সরকার অপরিকল্পিতভাবে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করেছে, যার কারণে আসলে এই মৎস্য অবতরণ কেন্দ্রে যে জায়গা রয়েছে, জায়গা সংকট রয়েছে, সে কারণে তারা আসতে পারছে না। অর্থাৎ জায়গা সংকটে সব ব্যবসায়ী এবং নৌযানের সংস্থান না হওয়ায় অবতরণ কেন্দ্রটি ব্যবহার করা যাচ্ছে না, এটি তারা জানাচ্ছেন। আর মৎস্য অবতরণ কেন্দ্রের যে কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি যেহেতু ব্যবসায়ীরা ব্যবহার করছেন না, সেক্ষেত্রে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরকার কোনো ধরনের রাজস্ব পাচ্ছেন না। অর্থাৎ এটি আসলে অবাক করা একটি বিষয়, যেটি দেশের 2য় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্র থেকেই সরকার রাজস্ব আয় করতে পারছে না। এটি আসলে একটি হতাশার বিষয়। আমি যদি একটু অবগত করে রাখি, সেটি হচ্ছে 2016 সালে মহিপুরের মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করে সরকার। এরপর 2021 সালে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, কিন্তু এরপর আর এই মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু করা যায়নি, যার কারণে এটি এখন এই মুহূর্তে অকেজো অবস্থায় রয়েছে। আর সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। বিশেষ করে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু থাকলে প্রতি বছর অন্তত 10 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করতে পারত সরকার, কিন্তু এখন এই মুহূর্তে সরকার কোনো রাজস্বই আদায় করতে পারছেন না, কারণ মৎস্য অবতরণ কেন্দ্রটি একদমই চালু করা যায়নি। আর এ কারণেই কিন্তু কেন্দ্রটি বেহাল অবস্থায় রয়েছে। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে যে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে, সেটি এখন কোনো কাজে আসছে না, একেবারে পড়ে আছে। তো এতটুকুই ছিল মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। এ বিষয়ে আরো খবর জানবো আমরা। আলোচনা করতে বরিশাল বিভাগীয় মৎস্য কার্যালয়ে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে আছেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস। সরাসরি যাচ্ছি সেখানে। অপু, আচ্ছা, জানেন যে বরিশাল বিভাগে 5টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, তার মধ্যে 2টি বন্ধ রয়েছে, একটি বরিশাল এবং অপরটি মহিপুর। এবং এই বন্ধ থাকার ফলে এখানে বছরে কোটি কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই। মৎস্য অধিদপ্তরের বরিশালের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনি
জানেন এবং বলেছিলেন আপনি যে আসলে বছরে কোটি কোটি টাকা নষ্ট মানে রাজস্ব হারাচ্ছে সরকার। এই যে রাজস্ব হারাচ্ছে, রাজস্ব আহরণের কি ব্যবস্থা থাকতে পারে? এবং বরিশালেটি দেখছি যে 15 বছর ধরে বন্ধ রয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। আমরা জানি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে মৎস্য সেক্টরে কাজ করে থাকে 3টা ডিপার্টমেন্ট, তার ভিতরে মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আলাদাভাবে বিশেষ করে সামুদ্রিক এলাকায় মাছঘাট নিয়ে কাজ করে থাকে, মাছ অবতরণ এবং অন্যান্য কাজ নিয়ে করে থাকে। তো তারই একটি অংশ হিসেবে এই যে আপনি যেটা বললেন যে 5টা মৎস্য অবতরণ কেন্দ্র আছে বিএফডিসির, এটা মূলত হচ্ছে যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনই দেখভাল করে, তাদেরই ম্যানেজমেন্টে সব কিছু চলে। আমরা তার সঙ্গে যুক্ত, আমরা মৎস্য অধিদপ্তর, আমাদের কর্মীরা সেখানে মৎস্য অবতরণ কেন্দ্রের বিভিন্ন পরিবীক্ষণের কাজ করে থাকে, বিভিন্ন পয় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ম্যানেজমেন্টের কিছু কিছু মানে ম্যানেজমেন্ট যে করবেন 15 বছর তো বন্ধ, সেটি ম্যানেজমেন্টটা কি হচ্ছে সেটা আমি বলতে চাইছি যে মহিপুর এবং আলিপুর 2টা মৎস্য অবতরণ কেন্দ্র আছে, তার ভিতরে আলিপুরেরটা সচল আছে আর মহিপুরেরটা সেটা নতুন তৈরি হয়েছে কিন্তু সেটা এখনও পর্যন্ত চালু করা হয়নি, কিছু অবকাঠামো কিছু ত্রুটি থাকার জন্য এখনও কমপ্লিট হয়নি। তো আমরা আশা করছি যে ওটা যদি কমপ্লিট হয় তাহলে সেখানেও হয়তো জমজমাট হয়ে যাবে। আর বরিশালের কথা যেটা বললেন যে বরিশালের যে অবতরণ কেন্দ্র, এটা সৃষ্টির পর থেকে কিছুদিন চলেছে, তারপরে কিন্তু এটা চালু করা সম্ভব হয়নি। আমরা এর উদ্যোগ নিয়েছি, অতি সম্প্রতি বিএফডিসির চেয়ারম্যান মহোদয় এসেছিলেন, আমরা স্থানীয় মৎস্য ব্যবসায়ী, মৎস্য আড়তদার এবং জেলে প্রতিনিধিদের নিয়ে কথা বলেছি, তাদেরকে উৎসাহ দিয়েছি, তাদেরকে এবং বিভিন্ন সুযোগের কথা বলেছি আমরা যে আপনারা যদি এখানে বসেন বা আপনাদের অবস্থান যদি মাছ নিয়ে বসেন তাহলে আপনাদের অনেক সুবিধা দিব এবং তাদের অফিস থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো আমরা তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, তাদের মানে উৎসাহ দিয়ে। চালু কেন করা যাচ্ছে না? 15 বছর হলো সেটি আসলে বন্ধ অবস্থা রয়েছে, অথচ সেখানে আপনাদের কোটি কোটি টাকা ব্যয় সেখানে যে নির্মাণাধীন রয়েছে, তারপর কেন চালু করা যাচ্ছে না? কেন চালু করা যাচ্ছে না? মূল কারণ হচ্ছে যে আমাদের আড়তদাররা এবং মাছ ব্যবসায়ীরা ওখানে বসতে নারাজ। তারা যেখানে বসে আছে সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের ব্যবসাটা নাকি ওখানে ভালো হয়, তাদের মাছ অবতরণ করা প্লাস অন্যান্য সুযোগ সুবিধাগুলো নাকি ভালো হয়। আমরা তাদেরকে উৎসাহ দিয়েছিলাম, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছিলাম যে এখানে তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো দেখিয়ে বলেছিলাম, কিন্তু তারা একটু আগিয়েছিল কিন্তু তারপরে আবার উৎসাহ হারিয়ে ফেলেছে। এই জন্যে যদি ব্যবসায়ীরা সেখানে আসতে আগ্রহ প্রকাশ না করে তাহলে এটা চালু করা সম্ভব নয়। আপনার মনে হয় কিনা যে সেখানে যে অবকাঠামো রয়েছে আপনাদের 1 একর 30% জায়গা জুড়ে, বরিশালেরটি, এর বাইরে মহিপুরেও রয়েছে, এই জায়গাগুলো যে মানুষের টাকাই তো, সরকারের টাকা মানে তো এই জনগণের টাকাই তো, সেটি কি আসলে নষ্ট হচ্ছে না? আপনার কি মনে হয়? অবশ্যই এটা সরকারের যেহেতু একটা প্রতিষ্ঠান, সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে সেটা নির্মাণ করা হয়েছে, এটা যদি পড়ে থাকে তাহলে সরকারের আর্থিক মানে লোকসানের ব্যাপার। তো আমরা তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা কেন কি জন্যে আগ্রহ হারাচ্ছেন আমরা জানি না। তো আমরা তাদেরকে এখনও পর্যন্ত বলছি যে অবকাঠামো যেগুলো ত্রুটি আছে সেগুলো আমরা সম্পূর্ণ করে দেব, তারা যদি এখানে আসেন এবং তাদের যত রকম ফ্যাসিলিটিস আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বরিশাল বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা তিনি যেমনটি বলছেন যে তারা সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন বা অব্যাহত রয়েছে, কিন্তু এখানকার মৎস্য আড়তদাররা, ব্যবসায়ীরাই আসলে চাচ্ছেন না সেখানে ব্যবসা করতে, যদিও বা তাদের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে যে তারা পোর্ট রোড যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে তারা আমদানি রপ্তানি করতে সুবিধা হয়, কিন্তু সরকারিভাবে যেটি করা হয়েছে সেখানে তারা আসলে সেই ধরনের সুবিধা পান না। এটি হচ্ছে মৎস্য কর্মকর্তাদের বা জেলে ব্যবসায়ীদের দাবি। আমার কাছে আপাতত সবশেষে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের বিভাগীয় মৎস্য কার্যালয়ে। বিভাগীয় সভায় আরও থাকছে, পটুয়াখালীর পূর্ব রজপাড়া আঞ্চলিক সড়ক ধসে খালে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, দ্রুত সংস্কার দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। সমুদ্রে দিন দিন বাড়ছে অনুমোদনহীন নৌযান, ট্রলিং বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় মারা পড়ছে বিভিন্ন পোনা। গবেষকরা বলছেন অগভীর সমুদ্রে ট্রলিং বোট দিয়ে মাছ শিকার করায় ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। এতে ভেস্তে যাচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের সব পরিকল্পনা।
রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। সমুদ্রে মাছ শিকার শেষে বরগুনার পাথরঘাটার বিভিন্ন স্থানে নোঙর করে আছে অনুমোদনহীন ট্রলিং বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় পোনাসহ মারা পড়ছে সব প্রজাতির মাছ। মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় মাছের ঘাটতি দেখা দিয়েছে। ট্রলিং এ এমন একটা জিনিস যে ছোট ছোট মাছগুলো ধরা পড়ে। ট্রলিং এ যে পরিমাণে ঝাটকা ইলিশ নিধন করছে তাতে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আগামীতে সম্ভবত ইলিশ মাছ থাকবে না এদেশে। ট্রলিং এলারা আপনার মনকে মন টনকে টন মাছ আনিয়ে বেচা কিনা হয়, কোস্টগার্ডের নাগায় ডগাইতে আসে তাকে সামনে পড়ে না। নীতিমালা অনুযায়ী 40 মিটার গভীরতার কম পানিতে মাছ শিকার করতে পারবে না ট্রলিং বোট, কিন্তু এর তোয়াক্কা না করায় ভেস্তে যাচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের সব পরিকল্পনা। ফিশিং গিয়ার যেগুলো আছে সেগুলো তারা নিজেদের মতো করে মডিফাইড করছে, এটা আমাদের মৎস্য প্রজাতিকে ব্যাপকভাবে ধ্বংস করছে। এদিকে মালিকরা ট্রলিং বোট চলাচলের বিষয়ে রিট আবেদন দাখিল করায় কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। আমাদের কিন্তু এরপর অভিযান অব্যাহত আছে, কিন্তু তারা আবার রিটও করেছে, তো যে কারণে 100% আমরা সফলভাবে কাজ করতেও পারছি না। সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে বরগুনার রয়েছে অন্তত 50টি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। 3টি নৌ অগ্নিকাণ্ডের ভয়াবহতায় অর্ধ শতাধিক প্রাণহানির পরও ঝালকাঠিতে নির্মাণ হয়নি নৌ ফায়ার স্টেশন। 3 বছরেও প্রস্তাবিত স্টেশনটি এখনও কাগজপত্র চালাচালির মধ্যেই সীমাবদ্ধ। এতে ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। পাকিস্তান আমল থেকে জ্বালানি তেল কোম্পানির 3টি ডিপো সুগন্ধা নদী পাড়ে ব্যবসা চালিয়ে আসছে। তেল খালাস করে নদীতেই নোঙর করে সব বড় তেলবাহী জাহাজ। 2021 সালের 12 নভেম্বর সুগন্ধা নদীতে সাগর নন্দিনী 3 নামের নোঙর করা তেলবাহী জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। বছর না যেতেই 2021 সালের 24 ডিসেম্বর সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে আগুন লাগে। আর 2023 সালের 1 জুলাই আবারও নোঙর করা তেলবাহী জাহাজ সাগর নন্দিনী 2-এ বিস্ফোরণ হয়। ঝালকাঠি নৌপথে পরপর 3টি অগ্নিকাণ্ডের ঘটনায় দাবি ওঠে একটি নৌ ফায়ার স্টেশন নির্মাণের। শুরু হয় জমি নির্বাচন সহ কাগজপত্র চালাচালির কাজ, কিন্তু গত 3 বছরেও হয়নি কোনো অগ্রগতি। এতে শঙ্কা আর ক্ষোভ সচেতন মহলের। ডিপুর বিভিন্ন রকম তেলের, পেট্রোলের জাহাজ, ডিজেলের জাহাজ নদীতে থাকে, সেক্ষেত্রে আমাদের এই জায়গা সেফটির জন্য কোনো একটা নৌ ফায়ারের সিস্টেম নাই। অনতিবিলম্বে ঝালকাঠি এই সুগন্ধা নদীর তীরবর্তী স্থানে একটি নৌ ফায়ার স্টেশন যেন স্থাপন করা হয়। নৌ ফায়ার স্টেশন নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করলেও কাজের অগ্রগতির গদ বাঁধা বক্তব্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা ফায়ার সার্ভিসের কর্মকর্তার। ইতিপূর্বে যে আমাদের জমি নির্বাচনের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, রিপোর্ট পাঠানো হয়েছে। ঝালকাঠিতে নৌপথে 3টি অগ্নিকাণ্ডে 59 জনের প্রাণহানি হয়, আহত হয় শতাধিক। সময় সংবাদ, ঝালকাঠি। মেঘনা নদীর ডুবোচর ও ঘন কুয়াশার কারণে মৌসুমের শুরুতেই চরম নাব্য সংকটে পড়েছে ভোলা লক্ষ্মীপুর রুট। জোয়ার ভাটার উপর নির্ভর করে চলছে রুটের নৌযানগুলো। গন্তব্যে যেতে হচ্ছে প্রায় 13 নটিক্যাল মাইল পথ ঘুরে। এতে কমেছে ফেরির ট্রিপ, বেড়েছে জ্বালানি খরচ। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। লক্ষ্মীপুরের মধু চৌধুরীর ঘাটে যাওয়ার জন্য ভোলার ইলিশা ঘাট থেকে গাড়ি লোড করে জোয়ারের অপেক্ষা করছে বিআইডব্লিউটিসির ফেরি কাবেরী। নদীতে জোয়ারের পানি কিছুটা বাড়ার পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলেও মেঘনার উলানিয়া চ্যানেলে গিয়ে ডুবোচরে ফেরিটি আটকে যায়। শীতের শুরু থেকে এভাবেই জোয়ার ভাটার উপর নির্ভর করে চলছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরিগুলো। ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মধু চৌধুরীর ঘাট পর্যন্ত দূরত্ব 23 নটিক্যাল মাইল, কিন্তু নাব্য সংকটের কারণে সরাসরি চলাচল করতে না পারায় প্রায় 12 নটিক্যাল মাইল ঘুরে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। এতে দীর্ঘ সময় ব্যয় ও ভোগান্তির কারণে দিন দিন কমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক পারাপার। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। গত 2 দিন আগেও আছি, বাইরে রয়েছি, মনে করেন 3-4 ঘন্টা, মানে আবার ওই জোয়ার আসে, তখন আস্তে আস্তে হয়। পানি যদি জোয়ার বাটা নেমে যায়, পানি ফেরি খারায়া যায়, গাড়ি উঠতে কষ্ট হয়ে যায়। জোয়ার শেষ হয়ে গেলে পাস হইতে পারলাম না, 10-12 ঘন্টা আমার বসে থাকতে হয়
নাব্যতা সংকটের কারণে। আসলে বিআইডব্লিউটি তাদের ড্রেজিং কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পন্ন করলেই আমরা আমাদের সেবাটা সর্বোচ্চ মানে দিতে পারবো। এদিকে রহমত আলী চ্যানেল ও মধু চৌধুরীর খালে বছর জুড়ে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে বিআইডব্লিউটিএ। যদি আমরা নাই করতাম তাহলে বন্ধ হয়ে যেত টোটাল। সাময়িক একটু মাঝে মাঝে ডিস্টার্ব হইলে আমরা ওটা কিন্তু স্টেপ নিচ্ছি এবং কি চলমান আছে কার্যক্রম। বর্ষা মৌসুমে ভোলা লক্ষ্মীপুর রুটে 5টি ফেরিতে প্রতিদিন 2 শতাধিক যানবাহন পারাপার হতো। নাব্য সংকটের কারণে বর্তমানে তা কমে 150 হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পটুয়াখালীতে অবৈধভাবে সরকারি খালের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এতে খালের মধ্যে ভেঙে পড়েছে যাতায়াতের প্রধান সড়ক। এরপরও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলজিইডি। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব রসপাড়া গ্রামের যাতায়াতের প্রধান সড়ক এটি। প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। সড়কের পাশ দিয়ে বয়ে গেছে পূর্ব রজপুর সরকারি খাল। গত বছর এই খালের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করে একটি প্রভাবশালী মহল। শুধু এখানেই শেষ নয়, স্থানীয় 2 ব্যক্তি ওই খালের মধ্যে মাছ চাষ শুরু করেন। গত নভেম্বরে মাছ শিকারের উদ্দেশ্যে পানি সেচ শুরু করলে স্থানীয়রা বাধা দিলেও কোনো কাজ হয়নি। পরে প্রায় 300 ফুট দৈর্ঘ্য ও 12 ফুট প্রস্থের অংশ নিয়ে এলজিডির নির্মিত সড়ক খালের মধ্যে ভেঙে পড়ে। বর্তমানে বিশাল স্থান জুড়ে ফাটল ধরায় ঝুঁকিতে পুরো সড়ক। এতে ভাঙন আতঙ্কে খালের 2 পাড়ের বাসিন্দারা। রাস্তার 4 ভাগের 3 ভাগই ভেঙে গেছে। সাধারণ মানুষের চলাফেরা করার জন্য খুব কষ্ট হচ্ছে। ইটভাটায় মাটি কাইটে নিয়ে যাওয়ার পর এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারতেছি। যারা এই কাজটা করেছে আসলে ঠিক করে না, তাদের বিচার হওয়া উচিত। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার কৌশিক আহমেদ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আর সড়কটি সংস্কারে পদক্ষেপ নেওয়ার কথা বলছে এলজিইডি। এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এই বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে। সারা বাংলাদেশের একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। সেই প্রজেক্টে আমরা 1 নম্বর প্রায়োরিটি দিয়ে এই কলাপাড়ার এই রাস্তাটি আমরা প্রেরণ করছি সদর দপ্তরে। সড়কটি থেকে প্রতিদিন টিয়াখালী ইউনিয়নের 13টি গ্রামের কয়েক হাজার মানুষ ও ছোট বড় কয়েকশো যানবাহন চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী। কয়েক দফায় সময় বাড়িয়ে নির্মাণ কাজ শেষ হলেও এখনও হস্তান্তর হয়নি পিরোজপুরের 250 শয্যার জেলা হাসপাতালের নতুন ভবন। শয্যা সংকটে কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত জেলার কয়েক লাখ মানুষ। বেড না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2017 সালে পিরোজপুর 100 শয্যার জেলা হাসপাতালটি 250 শয্যায় ঘোষণা করা হয়। টেন্ডার পর শুরু হয় 7 তলা ভবনের নির্মাণ কাজ। পরে সম্প্রসারণ করা হয় আরও 2 তলা। 2020 সালে জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 দফায় বাড়ানো হয় সময়। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হলেও কিছু কৌশলগত কারণে হস্তান্তর হচ্ছে না ভবনটি। ফলে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। সেট নাই, শুনছি ওই সাইডে একটা হসপিটাল হইতে আছে বড় ধরনের। এটা কেন হয় না এই কয় বছরে আল্লাহ জানে। হাসপাতালের সামনে দেখা যাচ্ছে বড় একটা হাসপাতাল হইতেছে, অনেকগুলো শয্যা আছে ওখানে, দীর্ঘদিন যাবৎ কাজ চলতেই আছে। তাড়াতাড়ি যদি হ্যান্ডওভার করে দেয় রোগীর জন্য ওটা যথেষ্ট ভালো, আমাদের জন্য ভালো, অভিভাবকদের জন্য ভালো। লিফট ও বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে হস্তান্তরে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানায় গণপূর্ত বিভাগ। এলসি হবে অতি শীঘ্রই। লিফট হলে পুরো বিল্ডিংটা আমরা হ্যান্ডওভার করতে পারবো। ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরও বাড়বে এবং ভোগান্তি কমবে বলে জানান সিভিল সার্জন। পূর্ণাঙ্গভাবে যদি আমরা এটা বুঝে পেতাম এবং খুব তাড়াতাড়ি বুঝে পেতাম, রোগীদের ভোগান্তি কমতো, আমাদের সেবা প্রদানে আমাদেরও কিছু সুবিধা হতো। গণপূর্ত বিভাগ মেসেজ কোহিনুর এন্টারপ্রাইজ ও খান বিল্ডার্স নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করে। এটি চালু হলে 2 জেলায় প্রায় 20 লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবার আওতায় আসবে। সময় সংবাদ, পিরোজপুর। বেচাকেনায় জমজমাট পিরোজপুরের মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন সাগর থেকে ফেরা ট্রলারে মিলছে নানা জাতের মাছ। দামেও ফিরেছে স্বস্তি। জিয়াউল হকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। খাদ্য
টাকা ভোর থেকে হাকডাকে মুখর পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। দরদামে বেচাকেনাও তুঙ্গে। আড়তে বেড়েছে মাছের সরবরাহ, মিলছে রূপচাঁদা, ইলিশ, লৈট্যসহ সাগরের সব মাছ। দামও হাতের নাগালে। বড় ইলিশ কেজি প্রতি 1400 টাকা আর ছোটটি মিলছে অর্ধেক দামে। এছাড়া পোয়া 140 টাকা, পাঙ্গাস 120 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। ট্যাংরা মাছ, ডেলা মাছ, এরপরে ভাই বড় বড় পাঙ্গাস 150 বা 170 টাকা এরকমের মাছ বুঝে আর কি। মাছ পড়াতেছে, মেদ মাছ, মুসুন মাছ, ইলিশ মাছ এমনি দাম কম আছে। ঢেলা মাছ এখন 300-400 টাকা কেজি চলে, আগে 500 টাকা ছিল। এই ট্যাংরা মাছ আগে 300 টাকা ছিল, এখন 150 টাকা চলে। তুলনামূলক কম, সব মাছের দামই কম চলতেছে। জেলার এই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন 15 থেকে 20টি ট্রলার মাছ নিয়ে ঘাটে ভিড়ে কেনাবেচা হয় 40 থেকে 50 লাখ টাকার। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরোপুরি প্রস্তুত পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। শিগগিরই আসছে বাণিজ্যিক উৎপাদনে, কমাবে ব্যয় ও ভারতের আদানি নির্ভরতা। বরিশালে 15 বছর ধরে আড়ত মালিকদের হাতে জিম্মি মৎস্য অবতরণ কেন্দ্র। যেটি ঘাটে ভাতের হোটেল, রাজস্ব হারাচ্ছে সরকার, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার অবকাঠামো। এবং সমুদ্র বাড়ছে অনুমোদনহীন ট্রলিং বোট, নিষিদ্ধ জাল ব্যবহারে ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা। রিট আবেদন থাকায় ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।